হ্যালো এভরিওয়ান, আরফি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম জানাই। আমি তোমাদের সৈকত স্যার রয়েছি এনটিপিসি জিকে ম্যারাথন ক্লাস 2তে। একটি ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে, যারা নতুন আসছো তারা পুরোনো ক্লাসটি দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে ওখানে, অবশ্যই দেখে নিও। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ওকে, চলো শুরু করি আমাদের সিবিটির স্পেশাল জিকে ম্যারাথন ক্লাস 2। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, না, দ্য প্রেসিডেন্ট ক্যান নমিনেটেড টু মেম্বার অফ হুইচ কমিউনিটি টু দ্য লোকসভা। লোকসভাতে প্রেসিডেন্ট কতজনকে অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করতে পারেন? এটা হচ্ছে দুজনকে নমিনেট করেন। সেটা কারা? তারা হচ্ছেন অ্যাংলো ইন্ডিয়ান। ওকে, তাহলে উত্তর হবে আমার অ্যাংলো ইন্ডিয়ান। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অ্যাংলো ইন্ডিয়ান। এবার এই যে অ্যাংলো ইন্ডিয়ান, এটা কোথায় হয় নিযুক্ত? এরা নিযুক্ত হন লোকসভায়, তাই তো? লোকসভা। ক্লিয়ার? লোকসভাতে নিযুক্ত হন। এখন এই লোকসভার টোটাল সদস্য সংখ্যা কত জানো? লোকসভার টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। 552। এর মধ্যে 550 জন নির্বাচিত হন, 550, আর দুজন মনোনীত হতেন। কেন হতেন বললাম? কারণ এই যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতেন, এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর এটা হয় না। কেন হয় না বা কবে থেকে হয় না? সেটা হচ্ছে 104তম সংবিধান সংশোধনী হয়েছেন। 104 অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। ওকে, 104 সংবিধান সংশোধনী হয়েছে। সেখানে কি হচ্ছে? সেখানে এই দুজন অ্যাংলো ইন্ডিয়ানের নিযুক্তি বন্ধ হয়ে গেছে। ওকে, এটা কবে হয়েছে? না, এটা হচ্ছে 2020 সালে। 2020 সালে এটা হয়ে গেছে। ওকে, এবং এটা যখন হয়েছে কিভাবে হয়েছে? না, একটা আর্টিকেলকে পরিবর্তন করতে হয়েছে। কোন আর্টিকেলের অ্যামেন্ডমেন্ট হয়েছে? আর্টিকেল 334, 334 নম্বর আর্টিকেলের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, করে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে যে নমিনেটেড ব্যাপারটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ হার্ডওয়্যার কম্পোনেন্ট অফ এ কম্পিউটার। কম্পিউটারের হার্ডওয়্যার কোনগুলোকে বলা হয়? যেগুলো হচ্ছে ফিজিক্যাল পার্ট। ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল পার্ট। তাহলে ফিজিক্যাল পার্ট কোনগুলো? যেমন সিপিইউ, মনিটর। ওকে, আর কি হতে পারে? আর হতে পারে প্রিন্টার। আচ্ছা, আর কি হতে পারে? আর পুরো কম্পিউটার যেটা রয়েছে প্রসেসিং ইউনিট হয়ে গেল। কিবোর্ড হতে পারে। কিবোর্ড, এছাড়া আর কি হতে? মাউস। এগুলো সবই কি ফিজিক্যাল পার্ট। তাহলে এইগুলো সবই হচ্ছে ফিজিক্যাল পার্ট, মানে এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। এখানে দেখো প্রিন্টার, এটা ফিজিক্যাল পার্ট। কিবোর্ড ফিজিক্যাল পার্ট। মাউস, এটাও ফিজিক্যাল পার্ট। তাহলে পড়ে রইল কোনটা? পড়ে রইল হচ্ছে মনিটর, এই মেমোরি। মেমোরি হচ্ছে আমাদের এখানে যেটাকে আমরা হচ্ছে ফিজিক্যাল পার্ট হিসেবে দেখতে পাই না, কারণ এটা কম্পিউটারের ভেতরে থাকে। তো সুতরাং এইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্ট নয়। কেন নয়? কারণ আমাদের এখানে প্রশ্ন দেখো দিয়েছে, প্রশ্ন কি বলেছে? নট এ হার্ডওয়্যার কম্পোনেন্ট। নট এ হার্ডওয়্যার কম্পোনেন্ট। হার্ডওয়্যার কম্পোনেন্ট নয় কোনটা? ওকে, তাহলে উত্তর হবে আমার সি, মেমোরি। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ লোকাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট কোনগুলো? না, আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে এটা 3 টায়ার সিস্টেম। 3 টায়ার সিস্টেম। থ্রি টায়ার সিস্টেম কি কি আছে? না, একদম লো লেভেল আছে গ্রাম পঞ্চায়েত, ওকে, এরপরে আছে সমিতি,
তারপরে আছে জেলা পরিষদ। এই যে তিনটে, এটা হচ্ছে 3 টায়ার সিস্টেম বলা হয়। আমরা ভোট দিই, পঞ্চায়েত ইলেকশনে ভোট দিই, আমরা 3টে করে ভোট দিই, একটা গ্রাম পঞ্চায়েত, একটা সমিতি, একটা জেলা পরিষদ। এটাকে 3 টায়ার সিস্টেম বলা হয়। এবার এই যে সমিতি, এই সমিতির সঙ্গে আরেকটা জিনিস রয়েছে, এটা পঞ্চায়েত ব্যবস্থা যেমন, তার সঙ্গে মিউনিসিপ্যালিটি ব্যবস্থা রয়েছে। মিউনিসিপ্যালিটি, শহর যেখানে রয়েছে, শহর এলাকায় আমরা মিউনিসিপ্যালিটি দেখতে পাই। তো এই মিউনিসিপ্যালিটিতে কি দেখতে পাই আমরা? নগরপালিকা দেখতে পাই, নগরপালিকা। এইগুলো কি? এগুলো সবই হচ্ছে লোকাল গভর্নমেন্টের পার্ট। লোকাল গভর্নমেন্ট মানে আমাদের এলাকায় যেটা থাকে সেইটাই হচ্ছে লোকাল গভর্নমেন্ট। যার শহর এলাকায় বাড়ি, পৌরসভা এলাকায় বাড়ি, সেখানে নগরপালিকা তারা দেখতে পারে। যেখানে গ্রামে বাড়ি যাদের, তারা সেখানে পঞ্চায়েত ব্যবস্থা, সমিতি, জেলা পরিষদ এগুলো দেখতে পারে। তাহলে এইগুলো বাদ দিয়ে যেটা পড়ে রইলো সেটা কি? সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি, তাই তো? তাহলে এই ডেভেলপমেন্ট অথরিটি এটা হচ্ছে আমাদের উত্তর। নট এ পার্ট অফ লোকাল গভর্নমেন্ট বলেছে, লোকাল গভর্নমেন্টের পার্ট কিন্তু নয় ডেভেলপমেন্ট অথরিটি। ওকে, এবার দেখো তাহলে এই যে 3 টায়ার সিস্টেম বললাম, এটা পঞ্চায়েত ব্যবস্থা বললাম। পঞ্চায়েত ব্যবস্থা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো? পঞ্চায়েত ব্যবস্থা আসছে আমাদের 73rd অ্যামেন্ডমেন্ট। কবে হয়েছিল? 1992 সালে। আর মিউনিসিপ্যালিটি আসছে কোথা থেকে? 74th অ্যামেন্ডমেন্ট। ওকে, এটাও কিন্তু 1992 সালে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের মিউনিসিপ্যালিটিস এবং পঞ্চায়েত ব্যবস্থা এইগুলো আগমন করছে, যেটা লোকাল গভর্নমেন্ট বলছি। ওকে, আর ডেভেলপমেন্ট অথরিটি কি না? এরা হচ্ছে শহর অঞ্চলে যদি আমরা ডেভেলপমেন্টাল কিছু কাজকর্ম করি, আরবান কিছু প্রজেক্ট করি, সেটার জন্য যে বোর্ড গঠন করা হয় তার নামই হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি। যেমন ধরো হাটকো রয়েছে আমাদের, হচ্ছে আমাদের নিউ টাউন এরিয়াতে এই কাজটা করে ডেভেলপমেন্টের কাজ, এটা ডেভেলপমেন্ট অথরিটি বা ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, নেক্সট। Which scheme was launched in 2014 to provide affordable access to financial service, bank account, credit, insurance, pension, etc. এই সব করার জন্য যে সংস্থাটা বা যে আমাদের একটা তৈরি হয়েছিল, একটা জিনিস তৈরি হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে আমাদের কি হয়েছিল না? আমাদের জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো এই জিরো ব্যালেন্সে যে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এখানে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, ক্রেডিট, ইন্স্যুরেন্স সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, পেনশন সব কিছু এখান থেকে পাওয়া যাবে। তাহলে এই জনধন ব্যবস্থায় হচ্ছে আমাদের মূল হচ্ছে 2014 সালে যেটা তৈরি করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। এখন এই জনধন ব্যবস্থা তাহলে 14 সালে হয়েছিল। কবে হয়েছিল? ডেটটা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে 28 অগস্ট 2014। ওকে, এবার হচ্ছে এই যে জনধন যোজনা, এর সঙ্গে দেখো আরও কয়েকটা জিনিস রয়েছে। কি আছে? MGNREGA। এটা কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 2005 সালে। এতে কি আছে? এতে আমাদের 100 দিনের কাজ, 100 দিনের কাজের যে প্রকল্প, সেটাই হচ্ছে MGNREGA। ওকে, JNNURM, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন একটা জিনিস। এই জিনিসটা কি? এটা শহর অঞ্চলের ডেভেলপমেন্টাল কাজকর্ম করার জন্য তৈরি হয়েছিল। এটা কবে তৈরি হয়? এটা 2005 সালে তৈরি হয়। এটা 2005 সালে তৈরি হয় এই প্রকল্পটা। তবে এই প্রকল্পটা 2014 সালে বন্ধ হয়ে যাচ্ছে, এবং 14 সালে বন্ধ হয়ে যাওয়ার পর নতুন নাম নিচ্ছে, নিউ নেম নিচ্ছে। কি নাম দিচ্ছে এর? বর্তমানে এনডিএ সরকার নতুন নাম দিয়েছে, তার নাম হচ্ছে অমৃত। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে JNNURM এর নতুন নাম কি? সেটা হচ্ছে অমৃত প্রকল্প। ওকে, আর প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা, এটা কি না? এটা ফসলের বীমা সুরক্ষার জন্য একটা প্রকল্প, এটা আনা হয়েছিল 2015 সালে।
ওকে, নেক্সট প্রশ্ন। Which one of the following animals was frequently seen on the seals of the Harappan civilization? হরপ্পান সিভিলাইজেশনে কোন সিল মানে সিলগুলোতে কোন অ্যানিমেলসের প্রতিকৃতি দেখা গেছে বা অল্প দেখা গেছে, ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে দেখা যেত, সেটা কোন? সেটা হচ্ছে বুল। বুল। এবার দেখো হরপ্পা সিভিলাইজেশন যখন পড়ছো তাহলে এখান থেকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। এই যে হরপ্পা সিভিলাইজেশনের যে সিলসগুলো রয়েছে, এই সিল কোথায় কোথায় পাওয়া যেত, কোন সভ্যতায় দেখতে পাওয়া গেছে? সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা দেখতে পাওয়া গেছে। ওকে, নেক্সট। এছাড়া কি আছে এখানে? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়াতে এই সিলস দেখা গেছে। এছাড়া কথা দেখা যাচ্ছে ওমান, ইরান, এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত সিলস আমরা দেখতে পেয়েছি। এবার দেখে যে হরপ্পা সিভিলাইজেশন, হরপ্পা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? না, রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে। ওকে, এবার দেখো এই যে হরপ্পান সিভিলাইজেশন রাভি নদীর তীরে গড়ে উঠছে, কবে গড়ে উঠেছিল? মোটামুটি মনে করা হয় 2600 খ্রিস্টপূর্বাব্দে, 2600 বিফোর খ্রিস্ট, 2600 খ্রিস্টপূর্বাব্দে হরপ্পান সিভিলাইজেশন গড়ে উঠেছিল। এবং এই সিভিলাইজেশন কবে আবিষ্কার হয়? না, এই সিভিলাইজেশন আবিষ্কার হচ্ছে 1921 সালে। কে আবিষ্কার করেছিলেন? তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। ক্লিয়ার? দয়ারাম সাহানি। এর সঙ্গে আরেকজনের নাম খুব জড়িত, গুরুত্বপূর্ণ আমরা জানি, সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছেন নিশ্চয়ই, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস ব্যানার্জি। তিনি কি কারণে বিখ্যাত? না, তিনি হচ্ছেন মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন, মহেঞ্জোদারো। ওকে, বেশ, চলো পরের প্রশ্ন। Government of India has introduced বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম টু অ্যাড্রেস দ্য ইস্যু অফ, কিসের জন্য তৈরি করেছিল এই প্রকল্পটা? তার কারণ হচ্ছে ডিক্লাইন ইন গার্লস চাইল্ড সেক্স রেশিও, কন্যা শিশুদের পরিমাণ কমে যাওয়ার জন্যই এই প্রকল্পটার সূচনা চালু করেছিল। তো এই যে প্রকল্পটা চালু হয়েছিল, এটা কবে চালু হয়েছিল তোমরা জেনে গেছো আপাতত, আগে ক্লাসে এটা নিয়ে আলোচনা আমরা করেছি। তো সেখানে এটা উল্লেখ রয়েছে 2015 সালে এইটা হচ্ছে চালু করা হয়েছিল। কত সালে চালু করা হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও, এটা দেখবে সুকন্যা সমৃদ্ধি যোজনা একই সঙ্গে চালু হওয়া 2015 সাল। ক্লিয়ার? এবার দেখো এই যে ডিক্লাইন হচ্ছে, কিভাবে ডিক্লাইন হচ্ছে? না, দেখা যাচ্ছে যে আমাদের এক্স সেক্স রেশিও মানে পুরুষের পরিপ্রেক্ষিতে শিশুদের বা মহিলাদের জনসংখ্যার সেটার পরিমাণটা কত? না, শিশুদের ক্ষেত্রে গার্লস মানে চাইল্ডদের ক্ষেত্রে আমরা যদি দেখি সেই রেশিওটা হচ্ছে ছিল মানে 2011 সেন্সাস অনুযায়ী 918 জন পার 1000। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 933 পার 1000। বুঝতে পারছো? তাহলে এই পরিমাণটা অনেকটাই কম। তো সেই কমের জন্যই কি হচ্ছে, আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটা চালু করেছিল, যাতে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে না দেওয়া হয়, মেয়েদের শিক্ষিত করা হয়, এবং তাতে কি হবে, শিশুদের মধ্যে একটা গ্রোথ বাড়বে, তাদের একটা ম্যাচুরিটি এজ হবে, তারপরে তাদের বিবাহ হলে সেখানে কন্যা সন্তান হত্যার একটা যে পরিমাণ ব্যাপার সেইটা যাতে কমানো যায়, সেইটি হচ্ছে এর উদ্দেশ্য। পরের প্রশ্ন। Green plant and certain bacteria manufacture their own foods.
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউট্রিশন প্রসেস ডু দে আর অ্যাডপ্টেড? এটা কোন পদ্ধতি? এটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন। অটোট্রফিক নিউট্রিশন। ওকে, এছাড়া দেখো আরও কয়েকটা জিনিস রয়েছে, যেমন ধরো প্যারাসাইট নিউট্রিশন। প্যারাসাইট কি? যারা পোষকের দেহের ভেতরে থেকে খাদ্য গ্রহণ করে, মানে কারো দেহের ভেতরে থেকে খাদ্য গ্রহণ করবে। যেমন ধরো উকুন। উকুন মানুষের মাথার চুলে থাকে এবং তারা খাদ্য কোথা থেকে গ্রহণ করছে? মানুষের মাথার চুল থেকে। এটা হচ্ছে প্যারাসাইট নিউট্রিশনের একটা প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এরপর স্যাপ্রোট্রপিক নিউট্রিশনটা কি না? এটা হচ্ছে কেমো হেটারোট্রপিক নিউট্রিশনের একটা পার্ট। কেমো হেটারোট্রপিক নিউট্রিশন। কেমো হেটারোট্রপিক। ওকে, বেশ, চলো এর পরের প্রশ্ন। হুইচ অর্গানাইজেশন লঞ্চড এ মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট ফর ইন্ডিয়ান এয়ারফোর্স GSAT-7A ইন ডিসেম্বর 2018? জিস্যাটের জন্য যে GSAT-7A মানে আমাদের এটা ইসরো, কারণ ভারতবর্ষে একমাত্র ইসরোই যারা আছে যারা হচ্ছে আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করে। ওকে, তাহলে যখনই আমাদের প্রশ্ন আসে ইসরো, তাহলে ইসরো থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে। ইসরো এটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তবুও আরেকবার বলে দিই কবে এস্টাবলিশড হচ্ছে? 1969। ওকে, আগে একটা নাম ছিল ইসরোর, পূর্বের নাম। পূর্বে কি নাম ছিল ইসরোর? পূর্বের নাম ছিল ইনকোস্পার। ইনকোস্পার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইনকোস্পার হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোর। ওকে, বেশ, নেক্সট প্রশ্ন। The actual reason considered to be behind the partition of Bengal by Lord Curzon. লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন তার অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল? কি উদ্দেশ্যে বঙ্গভঙ্গ তিনি করেছিলেন? কি উদ্দেশ্য? না, মূল উদ্দেশ্য হচ্ছে ডি, অপশান ডি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অফ দ্য ব্রিটিশ। মানে ভেঙে দাও, ভেঙে দিলে আন্দোলনটাও সীমিত হয়ে যাবে। ডিভাইড অ্যান্ড রুলস পলিসি। এখন দেখো যখনই আমরা বঙ্গভঙ্গ পড়ব তাহলে জানতে হবে বঙ্গভঙ্গ কবে হয়েছিল। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 আমরা জানি, কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে কবে ঘোষণা হয়? বঙ্গভঙ্গ ঘোষণা হয় কবে? ঘোষণা হচ্ছে তোমার 19 জুলাই। 19 জুলাই ঘোষণা। আর কার্যকর কবে হয়? কার্যকর সেটা হচ্ছে 16 অক্টোবর। 16 অক্টোবর। ওকে, তাহলে ঘোষণা একদিন হয় আর কার্যকর অন্য একদিন হয়। ওকে, আর কবে বঙ্গভঙ্গ রোধ করা হচ্ছে? সেটা হচ্ছে 1911 সালে গিয়ে বন্ধ হচ্ছে। বন্ধ হচ্ছে কবে? 1911 সালে। ওকে, নেক্সট প্রশ্ন। ইন প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা প্রোগ্রাম, দিশা স্ট্যান্ড ফর, দিশা কথাটার অর্থ কি? দিশা কথার অর্থ হচ্ছে ডিজিটাল সাক্ষম অভিযান বা ডিজিটাল সাক্ষাত্র অভিযান, অপশান এ। কি জিনিসটা? না, এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যাতে ছেলে মেয়েদেরকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সঙ্গে পারদর্শী করে তারা বিভিন্ন রকম কর্মসংস্থান করতে পারে, সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করে কারা? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। কারা চালু করছে? না, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স
অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড আইটি, ইনফরমেশান টেকনোলজিস। ওকে, এবার দেখো এই প্রকল্পটা কবে চালু হচ্ছে। এই প্রকল্প চালু হচ্ছে 2017 সালে, এবং এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যে স্লোগান সেইটা কিন্তু উল্লেখিত হয়। নেক্সট প্রশ্ন, বাইচুং ভুটিয়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্পোর্টসম্যান টু রিফিউজ টু ক্যারি দ্য অলিম্পিক টর্চ র্যালি টু সাপোর্টেড দ্য। বাইচুং ভুটিয়া আমরা জানি একজন বিখ্যাত ফুটবলার, তিনি সিকিমের বাসিন্দা। তিনি একসময় অলিম্পিকের টর্চ হাতে নিতে অস্বীকার করেছিলেন। কেন? তার কারণ হচ্ছে তিব্বত ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের জন্য, তিব্বতের স্বাধীনতা আন্দোলনের জন্য তাকে সম্মান জানাতে তিনি অলিম্পিকের কোনো টর্চ হাতে নেননি। ওকে, বাইচুং ভুটিয়া তাহলে কোথাকার বাসিন্দা? সিকিমের। বাইচুং ভুটিয়া কোথাকার বাসিন্দা? সিকিমের বাসিন্দা। তিনি কে ছিলেন? ফুটবলার। তার একটা নাম ছিল, তাকে আমরা সবাই যে নামে চিনতাম বা যে নামে ডাকতাম সেই নামটা খুব গুরুত্বপূর্ণ। তাকে পাহাড়ি বিছা বলা হতো। ঠিক আছে, তাকে কি বলা হতো? পাহাড়ি বিছা। আর একটা নাম ছিল তার, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে সিকিমিজ স্নাইপার। সিকিমিজ স্নাইপার। ওকে, আর আরেকটা জিনিস জানার যে এই যে অলিম্পিকের টর্চ তিনি নেননি, এটা কবে, কত সালের অলিম্পিক? সেটা হচ্ছে 2008 সালের। ওকে, নেক্সট প্রশ্ন, হু ফর্মুলেটেড পিপুলস প্ল্যান? পিপুলস প্ল্যান কে চালু করেছিলেন বা কার মতামত? সেটা হচ্ছে এম এন রয়। ওকে, এখন এই পিপুলস প্ল্যান কি ব্যাপার না, এটা হচ্ছে জনগণের প্ল্যান নামে পরিচিত। এম এন রয়ের পুরো নামটা আগে জানতে হবে, মানবেন্দ্রনাথ রয়। মানবেন্দ্রনাথ রয়। তিনি যেটা করেছিলেন সেটা কি না, তিনি হচ্ছেন পিপুলস প্ল্যান করেছিলেন। কবে করেছিলেন? সালটা হচ্ছে 1945। এখানে তিনি এগ্রিকালচারের উপর বেশি জোর দিয়েছিলেন। এগ্রিকালচারের উপর বেশি জোর দিয়েছিলেন। ওকে, এবার দেখো এই যে পিপুলস প্ল্যানের পাশাপাশি আরও কয়েকটা প্ল্যান ছিল, যেমন ধরো জয়প্রকাশ নারায়ণ। এই জয়প্রকাশ নারায়ণ একটা প্ল্যান চালু করেছিলেন বা একটা মতামত দিয়েছিলেন, তার নাম হচ্ছে সর্বদয়া প্ল্যান। সর্বদয়া প্ল্যান, এবং এই প্ল্যানটা তিনি চালু করেছিলেন 1950 সালে। ওকে, দেখো প্ল্যানিং কমিশন, যে প্ল্যান বলে এত কিছু বলছি আমরা, সেটা কোথা থেকে উৎপত্তি? না, প্ল্যানিং কমিশন থেকে। প্ল্যানিং কমিশন। ক্লিয়ার? প্ল্যানিং কমিশন তৈরি হচ্ছে কবে? প্ল্যানিং কমিশন তৈরি হচ্ছে 1950 সালের 15 মার্চ 1950। ওকে, এবার দেখো এই প্ল্যানিং কমিশনের প্রথম প্ল্যান কবে থেকে চালু হচ্ছে? 1951। ফার্স্ট প্ল্যান 1951 থেকে 56, 5 ইয়ার্স প্ল্যান, 5 বছরের। প্রথম এই যে প্ল্যান, এই প্ল্যানের আইডিয়াটা আমরা কোথা থেকে পেয়েছি? এই প্ল্যানের আইডিয়াটা আমরা পাচ্ছি কোথা থেকে? না, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা আইডিয়া পাচ্ছি এই 5 ইয়ার্স প্ল্যানের। ক্লিয়ার? আর এখান থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে? সিডি দেশমুখ, তিনি কে? তিনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। কবে হয়েছিলেন তিনি এই পদে পেয়েছিলেন? এই পদ তিনি পেয়েছিলেন 1943 সালে। ক্লিয়ার?
আর বল্লভভাই প্যাটেলকে সবাই জানো, সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ক্লিয়ার? নেক্সট, ডু অর ডাই, সবাই জানো এই কথাটা, স্লোগানটা ডু অর ডাই কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, তাই তো, মহাত্মা গান্ধী। এখন এই ডু অর ডাই স্লোগানটা কবে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ডু অর ডাই স্লোগান দেওয়া হয়েছিল সেটা জানো নিশ্চয়ই, না সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাই তো। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে হয়েছিল? 1942, 1942তে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ বাই মহাত্মা গান্ধী ইন বিহার ওয়াজ রিড ইজ টু ইন, কবে এটা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1917 সালে, 1917 সালে। চম্পারণ কোথায় অবস্থিত? বিহার, দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে চম্পারণ বিহার। কিন্তু এই যে চম্পারণ সত্যাগ্রহ, এই চম্পারণ সত্যাগ্রহ কার ডাকে এসে মহাত্মা গান্ধী এটা শুরু করেছিলেন? তার নাম কি? তার নাম হচ্ছে রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। কি জন্য এই চম্পারণ সত্যাগ্রহ? তার কারণ হচ্ছে নীল চাষ, নীল চাষ, নীল চাষে জোর করা হতো এবং সেটা তারা করবে না সেখানকার চাষিরা, এর প্রতিবাদেই চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়। কার নেতৃত্বে? না মহাত্মা গান্ধীর নেতৃত্বে। ক্লিয়ার? নেক্সট, নেম অফ দ্য অনলি বার্ড দ্যাট ক্যান ফ্লাই ব্যাকওয়ার্ডস, পেছন দিকে উঠতে পারে এমন একটা পাখি, কি পাখি? না হামিং বার্ড, হামিং বার্ড। দেখো হামিং বার্ড কি, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোট মাইগ্রেশন বার্ড, স্মলেস্ট মাইগ্রেটেড বার্ড। ওকে, কোথা দেখতে পাই আমরা? মূলত আমরা ইউএসএ দেখতে পাই, ইউএসএ, সাউথ পার্ট অফ ইউএসএ। সাউথ পার্ট অফ ইউএসএতে আমরা হামিং বার্ডকে বেশি দেখতে পাই। ওকে, নেক্সট প্রশ্ন, হু এনজয় দ্য পাওয়ার টু সামন প্রোরোগু আইদার হাউস অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, সামন প্রোরোগু এইগুলোর অধিকার কার আছে, কে দিতে পারে? সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট। সামন মানে কি? সামন মানে কি? সামন মানে কোনো সভার আহ্বান, মানে কোনো সভা ডাকা। আর প্রোরোগু, প্রোরোগু মানে মুলতুবি রাখা। ওকে, এই যে সামন, প্রোরোগু, অ্যাডজর্ন, এই জিনিসগুলো হচ্ছে প্রেসিডেন্ট তার প্রয়োজন মতন তিনি চালু করতে পারেন বা বলতে পারেন। যখন কখনো এই সভা শুরু করতে হয়, সামন করতে হয়, তখন আছে তিনি ডাকেন। বছরে অন্তত দুবার এই সভা ডাকতেই হয়। এটা কোথায়? না পার্লামেন্টে হয়। সেই জন্য পার্লামেন্টে 6 মাসের মানে বছরে দুবার, মানে 6 মাসের বেশি সময়ের আগে, মানে 6 মাসের মধ্যে যে একটা সভা করতেই হবে, 6 মাসের মধ্যে একটা সভা করতেই হয়। বছরে অন্তত দুটো সভা করতেই হবে। যদিও আমাদের দেশে পার্লামেন্টে 3টে সভা হয়, বছরে 3বার সভা বসে। ঠিক আছে, একটা হচ্ছে বাজেটের সময় বসে একটা সভা, তারপর বাদল অধিবেশন বসে একটা, আর এটা হচ্ছে শীতকালীন অধিবেশন। তাহলে এই 3টে হচ্ছে আমাদের সভা হয়, 3বার এই সভা বসে আমাদের। ওকে, ভাইস প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্টের সময় প্রেসিডেন্টের পরে তিনিও নির্বাচিত হন। প্রাইম মিনিস্টার তো হলো, আর চিফ ইলেকশন কমিশনার, যিনি আমাদের ইলেকশনগুলোকে কন্ট্রোল করেন। নেক্সট প্রশ্ন, দ্য রেড ফোর্ট অফ আগ্রা ওয়াজ ফাউন্ডেড বাই হুইচ মুঘল এম্পায়ার? রেড ফোর্ট অফ আগ্রা,
আগ্রা থেকে তৈরি করেছে সেটা হচ্ছে আকবর। এই প্রশ্নটা কিন্তু বারবার পড়তে পারে এবং গুলাতেও পারে তোমরা। রেড ফোর্ট, রেড ফোর্টের নাম বললেই যার নাম আসে তার নাম হচ্ছে শাহজাহান। এটা তোমরা জানো। তা তোমার মনে হয় স্যার কী হলো স্যার, আপনি তো শাহজাহান বলছেন আবার আকবর উত্তর বলছেন, কী ব্যাপার? দেখো এই যে আগ্রা কথাটা উল্লেখ রয়েছে, আগ্রা। রেড ফোর্ট শাহজাহান যেটা তৈরি করেছিলেন সেটা অবস্থিত কোথায়? দিল্লিতে। দিল্লির লালকেল্লা, যেখান থেকে প্রধানমন্ত্রী ভাষণ দেন, যেখানে জাতীয় পতাকা উত্তোলন হয় স্বাধীনতা দিবসে, সেইটা হচ্ছে রেড ফোর্ট অফ দিল্লি, যেটা শাহজাহান তৈরি করেছে। কিন্তু রেড ফোর্ট অফ আগ্রা, আগ্রার রেড ফোর্ট সেটা তৈরি করেছেন আকবর। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা, তাই গুলিয়ে যেন না যায় সেটার দিকে নজর রাখবে। ওকে, আকবর যে রেড ফোর্ট তৈরি করেছিলেন এটা তিনি তৈরি করেছিলেন 1565 খ্রিস্টাব্দে। আর শাহজাহান যে রেড ফোর্ট তৈরি করেছিলেন সেটা হচ্ছে 1648 খ্রিস্টাব্দে। ওকে, বেশ। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পিউটার ভাইরাস বাট এ বেসিক্যালি এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? কোনটা উত্তর? এর উত্তর হচ্ছে পাইথন। ওকে, দেখো এই পাইথন, এটা যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে গুইডো ভ্যান রোসম। তিনি হচ্ছেন এই পাইথন নামক একটা সিস্টেম চালু করেন, যেটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ প্লাস এটা একটা ভাইরাস, মানে ভাইরাস প্লাস অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। বাকি যে নামগুলো আছে, কনফ্লিকার, কোড রেড, স্যাসার, এইগুলো সবই কি, এইগুলো এক রকমের ম্যাল ফাংশন বা এগুলো এক রকমের কম্পিউটার ওয়ার্ম। ঠিক আছে, এটা ভাইরাস, এটা ভাইরাস, আর এইগুলো হচ্ছে ওয়ার্ম। এটাও সেম ওয়ার্ম, এটাও সেম ওয়ার্ম। ওকে, তাহলে এইগুলো সবই ওয়ার্ম আর এটা হচ্ছে ভাইরাস। ক্লিয়ার? তাহলে হচ্ছে পাইথন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক টু বি ফুললি ম্যানেজড বাই ইন্ডিয়ানস? এটা হচ্ছে উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে তৈরি হয়েছিল? পিএনবি তৈরি হয়েছিল 1895 খ্রিস্টাব্দে, 1895। কোথায় তৈরি হয়েছিল প্রথম? তখন তৈরি হয়েছিল লাহোরে, মানে যেটা বর্তমানে পাকিস্তান অবস্থিত, লাহোরে। পরবর্তীকালে এটা ন্যাশনালাইজড হচ্ছে, এখন হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, এবার দেখো বাকি যে ব্যাংকগুলো আছে, যেমন প্রথমেই যদি যাই এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংকও একসময় তৈরি হয়েছিল ঠিকই, সেটা 1865 সালে তৈরি হয়েছিল। পরবর্তীকালে এটা মার্জড হচ্ছে, এটা কি হচ্ছে? মার্জড হচ্ছে। কার সঙ্গে মার্জড হচ্ছে? মার্জড হচ্ছে যার সঙ্গে, সেই ব্যাংকটার নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। ওকে, আচ্ছা এবার দেখো ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া এখনও আছে। ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। আর দেনা ব্যাংক, দেনা ব্যাংক তৈরি হয়েছিল অনেক আগেই, কিন্তু এটা 2019 সালে মার্জড হয়ে যাচ্ছে কার সঙ্গে? মার্জড উইথ ব্যাংক অফ বরোদা। বরোদা। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লাইন্স রানস প্যারালাল টু আরবিয়ান সি? কোন রেল লাইনটা আরবিয়ান সাগরের সমসাময়িক বা আরবিয়ান সাগরের লাইন প্যারালালি চলছে? সেটার নাম হচ্ছে কোঙ্কণ রেলওয়ে।
কোঙ্কণ রেলওয়ে। কোঙ্কণ রেলওয়ে হচ্ছে আমাদের একটা রেলওয়ে জোনগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জোন। এটার হেডকোয়ার্টার্স, কোঙ্কণ রেলওয়ের হেডকোয়ার্টার্স হচ্ছে নবি মুম্বাই। ওকে, কোঙ্কণ রেলওয়ে চালু হচ্ছে 1998 সালে। স্টার্ট হচ্ছে কবে? 1998 সালে। ক্লিয়ার? কোথা থেকে কোথা পর্যন্ত এই রেল লাইন আছে? এই রেল লাইন আছে রোহা থেকে, রোহা এটা হচ্ছে মহারাষ্ট্র একটা জায়গা। সেখান থেকে কোথায় পর্যন্ত? রোহা থেকে যেটা চালু হচ্ছে সেটা যাচ্ছে শেষ পর্যন্ত থক্কুর। এটা কোথায় অবস্থিত? কর্ণাটক। ওকে, তাহলে রোহা থেকে থক্কুর পর্যন্ত এই কোঙ্কণ রেলওয়েটার বিস্তার লাভ করেছে। এটি মূলত তোমার 3টে স্টেটের মধ্য দিয়ে গেছে। একটা হচ্ছে মহারাষ্ট্র, তারপর গোয়া, তারপর কর্ণাটক। ওকে, নেক্সট প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ হাইয়েস্ট লেন্থ অফ রেলওয়ে লাইনস ইন কিলোমিটার? সব থেকে বেশি দীর্ঘ রেলপথ রয়েছে কোন রাজ্যে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রেলপথের সংখ্যা বা দৈর্ঘ্য সেটা হচ্ছে প্রায় 8,808 কিলোমিটার। ঠিক আছে, এরপর সেকেন্ড যেটা হাইয়েস্ট সেটা হচ্ছে রাজস্থান, সেখানে রেলপথের দৈর্ঘ্য আছে 5,998 কিলোমিটার। এরপর থার্ড হচ্ছে মহারাষ্ট্র, 5,829 কিলোমিটার। 5,829 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি কোথায়? উত্তরপ্রদেশ। নেক্সট, দ্য ফার্স্ট ইলেক্টেড পার্লামেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া কেম ইনটু এক্সিস্টেন্স ইস্ট। প্রথম ইলেক্টেড পার্লামেন্ট কবে থেকে কার্যকর হচ্ছে? সেটা হচ্ছে 1952 সালে এসে, 1952। ওকে, ফার্স্ট ইলেকশন কবে হচ্ছে? ফার্স্ট ইলেকশন সেটা হচ্ছে তোমার 1951 থেকে 1952, এই সময় আমাদের ফার্স্ট ইলেকশন চালু হচ্ছে। ঠিক আছে, যখন প্রথম ইলেকশন হয় সেই সময় আমাদের আসন, পার্লামেন্টে আসন, পার্লামেন্টের সিট সংখ্যা সেটা কত ছিল? সেটা ছিল 489টা। যেটা এখন কত আছে? বর্তমানে কত আছে এই সংখ্যাটা? 550। ওকে, 550, 550। নেক্সট, ইন 1998, খুব গুরুত্বপূর্ণ একটা সাল, কি হয়েছিল না? নিউক্লিয়ার এক্সপ্লোসিভ ডিভাইস ওয়ার টেস্টেড ইন ইন্ডিয়া। এটা সেকেন্ড টাইমের জন্য নিউক্লিয়ার ডিভাইস এক্সপ্লোর করা হয়েছিল। সেটা কোথায়? সেটার উত্তর হচ্ছে, তোমরা জানো সবাই, সেটার উত্তর হচ্ছে পোখরান, রাজস্থানে অবস্থিত পোখরান। অ্যান্সার এ। দেখো, এর আগের ক্লাসে তোমরা দেখবে এটা নিয়ে আমি একটু ডিসকাস করেছিলাম। পোখরানে যেটা হয়েছিল সেটা হচ্ছে নিউক্লিয়ার টেস্ট 2, নিউক্লিয়ার টেস্ট 2, যেটার পোশাকি নাম হচ্ছে অপারেশন শক্তি, অপারেশন শক্তি। আর প্রথম যেটা ছিল সেটা হচ্ছে স্মাইল বুদ্ধ। ঠিক আছে, যেটা ফার্স্ট হয়েছিল 1974 সালে। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কলার্স কয়েন্ড দ্য টার্ম জিওগ্রাফি? জিওগ্রাফি কথাটা কে ব্যবহার করেছিলেন প্রথম? তার নাম হচ্ছে এরাটোস্থেনিস। খুব ইম্পর্টেন্ট একটা নাম, এরাটোস্থেনিস। জীববিজ্ঞান, ভৌগোলিকভাবে দেখতে গেলে ইনি একজন ম্যাথমেটিশিয়ান, কিন্তু তিনি ভূগোলের জনক। ইনি একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান।
তো তিনি হচ্ছেন কি, তিনি আবার গ্রিক ম্যাথমেটিশিয়ান, আবার তিনি হচ্ছেন ফাদার অফ জিওগ্রাফি। জিওগ্রাফি নামটার সঙ্গে খুবই জড়িত, তিনি কয়েন করেছিলেন নামটা। যে অ্যারিস্টটলকে আমরা সবাই জানি, অ্যারিস্টটল কি, ফাদার অফ জুলজি, ফাদার অফ জুলজি। ওকে। হেরোডোটাস, হেরোডোটাসকে কি বলি, ফাদার অফ হিস্ট্রি, তাই তো, ইতিহাসের জনক, হিস্টোরি। আর প্লেটোকে, প্লেটো হচ্ছেন একজন গ্রিক দার্শনিক, গ্রিক দার্শনিক। কিন্তু তার থেকে বড় কথা, তার একটা বইয়ের জন্য তিনি বিখ্যাত, বইটার নাম খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আছে, দ্য রিপাবলিক। ওকে, নেক্সট। The famous Hornbill Festival unique which northern state? Hornbill Festival, হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় দেখতে পাই আমরা? হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে পাই আমরা মিজোরামে, তাই না, হর্নবিল ফেস্টিভ্যাল দেখতে পাই আমরা নাগাল্যান্ডে। ওকে, নাগাল্যান্ডে আমরা দেখতে পাই হর্নবিল ফেস্টিভ্যাল। এবার দেখো আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে একটু আমরা দেখে নিই। সেটা আছে যেমন মেঘালয়, মেঘালয়ে কী ফেস্টিভ্যাল হয়? মেঘালয়ে আমরা দেখতে পাই নংক্রেম ফেস্টিভ্যাল, নংক্রেম ফেস্টিভ্যাল। ওকে, আসামে কি দেখতে পাই? বিহু। ক্লিয়ার? তাহলে এই ফেস্টিভ্যালগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে কোন কোন স্টেটে কোন কোন ফেস্টিভ্যাল দেখতে পাই, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। ও আরেকটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামে হচ্ছে চাপচারকুট, চাপচারকুট ফেস্টিভ। নেক্সট, দ্য স্টাডি অফ বার্ড ইজ কল্ড, পাখি নিয়ে যদি আমরা গবেষণা করি তাকে আমরা কি বলবো? অর্নিথোলজি, অর্নিথোলজি। ওকে, অর্নিথোলজি। এবার দেখো এই পাখির সঙ্গে যখনই সম্পর্ক চলে আসে তখন একজন লোকের নাম না করলেই হয়, তিনি হচ্ছেন সেলিম আলী। সেলিম আলী কেন? তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট। ওকে, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজিস্ট। ক্লিয়ার? এবার দেখো এই যে আট বাকিগুলো রয়েছে টার্ম, এইগুলো একটু জেনে নিই আমরা। যেমন ধরো অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিতে কি করি আমরা? মানব দেহ সম্পর্কে আলোচনা করি, মানব দেহ, মানুষের জন্ম মৃত্যু জীবনচক্র এইসব নিয়ে অ্যানথ্রোপোলজি আলোচনা করে। অপথ্যালমোলজি, অপথ্যালমোলজির কাজ কি না? স্টাডি অফ অ্যানাটমি, স্টাডি অফ অ্যানাটমি। ওকে, আর হার্পটোলজি এটা কি না? এটা হচ্ছে ব্রাঞ্চ অফ জুলজি, এটা হচ্ছে ব্রাঞ্চ অফ জুলজি। মূলত এরা রেপটাইলস নিয়ে গবেষণা করে, স্টাডি অফ রেপটাইলস। নেক্সট প্রশ্ন, আলবিরুনি দ্য পার্সিয়ান স্কলার অ্যাকম্পানিড উইথ দ্য ইনভেডার টু আফগানিস্তান অ্যান্ড ইন্ডিয়া, তিনি কার আমলে এখানে এসেছিলেন? সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আলবিরুনি কার সঙ্গে এসেছিলেন? গজনির সুলতান মাহমুদ, মাহমুদ অফ গজনি। ঠিক আছে,
আলবেরুনির সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আলবেরুনির লেখা গ্রন্থ সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কি গ্রন্থ লিখে গিয়েছিলেন? আলবেরুনির গ্রন্থ। আলবেরুনির কি গ্রন্থ লিখে গিয়েছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে কিতাব উল রাহালা। কিতাব উল রাহালা। ওকে, কিতাব উল রাহালা। মোহাম্মদ গজনী 17 বার ভারত আক্রমণ করেন। 17 বার ভারত আক্রমণ করেছিল। ওকে, এবার দেখো এই যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 16 বার মানে 1026 খ্রিস্টাব্দে তখন তিনি কি করেছিলেন? সোমনাথ মন্দির আক্রমণ করেন। সোমনাথ মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাট। ওকে, আচ্ছা এরপর দেখো আর কয়েকটা অপশন রয়েছে এখানে, যেমন ধরো আলেকজান্ডার। আলেকজান্ডার কে ছিলেন? ইনি ছিলেন একজন গ্রিক রাজা, তাই তো। ইনি কখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন? না, যখন হচ্ছে নন্দ বংশ সাম্রাজ্য করছে, নন্দ বংশে, নন্দ বংশ যখন রাজত্ব করছে তখন হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণ করে। ওকে, আলাউদ্দিন খুলজি, এটা হচ্ছে খলজি বংশের একজন শ্রেষ্ঠ সুলতান, খলজি বংশ। আর মাহমুদ ঘড়ি, ইনি একজন হচ্ছে আফগান শাসক যিনি ভারতবর্ষে শাসন করেন, এবং মোহাম্মদ ঘড়ি এর হাত ধরেই কি হলো? আমাদের ভারতবর্ষে সুলতানি যুগের সূচনা হচ্ছে। সুলতানি যুগের সূচনা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লারিফিকেশান। চলো নেক্সট প্রশ্ন। ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের মূল কারণ সেটা হচ্ছে এগ্রিকালচার। আমরা জানি যে আমাদের প্রতিনিয়ত আমরা চাষের জমি বাড়ানোর জন্য কী করছি? বনভূমি কেটে ফেলছি। তাই এই ডিফরেস্টেশনের মূল কারণই কী হচ্ছে? না, এগ্রিকালচার সেক্টর। নেক্সট প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য কম্পিউটার? কম্পিউটারে কি হয়? না, অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট স্টোর, রিট্রাইভ অ্যান্ড প্রসেস ডেটা। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং passes is located at the crest of the western ঘাট and connected মুম্বাই উইথ পুনে? এটার উত্তর হচ্ছে ভোরঘাট। ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনের মধ্যে সংযোগ স্থাপন করছে। ওকে, ঘাট, ভোরঘাট। এই যে ঘাট কথার অর্থ কি? ঘাট কথার অর্থ হচ্ছে পথ বা রাস্তা, ঠিক আছে। ঘাট কথার অর্থ, এই যে ঘাট, ঘাট মানে হচ্ছে রাস্তা, পথ, পথ বা রাস্তা। ওকে, এবার দেখো এখানে কয়েকটা ঘাটের নাম এক্সট্রা করে আমাদের দেওয়া আছে, সেগুলো একটু আমরা দেখে নিই। যেমন তামহিনী ঘাট। তামহিনী ঘাট, তামহিনী ঘাট কোথায় আছে? না, মুলসি থেকে, মুলসি মহারাষ্ট্রের, মুলসি থেকে তামহিনী, পুনের কাছাকাছি তামহিনী, এটা হচ্ছে তামহিনী ঘাট, ঠিক আছে। অসিরগড় ফোর্ট, অসিরগড় ফোর্ট, এটা হচ্ছে অসিরগড় দুর্গ, সেই এলাকার হচ্ছে একটা পাস, অসিরগড় ফোর্ট যাওয়ার রাস্তা। ভোরঘাট হয়ে গেল। এবার দেখো অম্বাঘাট। অম্বাঘাট কোথায় আছে? না, এটা হচ্ছে রত্নাগিরির কাছে, রত্নাগিরি, রত্নাগিরি থেকে কোলাপুর, এর মধ্যে হচ্ছে অম্বা ঘাট অবস্থিত। এছাড়া দেখো আরো একটা ঘাট আছে আমরা পরিচিত, সেটার নাম হচ্ছে থলঘাট। থলঘাট, থলঘাট কোথায় আছে? না, নাসিক আর মুম্বাইয়ের মধ্যে, নাসিক মুম্বাই, নাসিক মুম্বাই, ঠিক আছে। আর হচ্ছে পলঘাট, এটা কোথায় আছে? এটা হচ্ছে কেরালা আর তামিলনাড়ুর মাঝখানে, তামিলনাড়ু। ক্লিয়ার? নেক্সট।
আচ্ছা, আজ আমাদের তাহলে ক্লাসের প্রশ্ন এই পর্যন্তই রইল। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে।